বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মুমিনুস টিচিং হোম। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা কোনো ম্যাথ করব না। আজকে প্রথম পর্ব আমরা বাস্তব সংখ্যা ও এই শ্রেণীবিন্যাসের সম্পর্কে বেসিক কিছু আলোচনা করব। এই বেসিক জিনিসটা তোমরা কেন পড়বে, এর প্রয়োজনীয়তা আছে। এছাড়া তোমরা অঙ্কগুলো সম্পর্কে সঠিক ধারণা নিতে পারবে না। অঙ্কগুলো করার আগে এগুলো যদি তোমরা খুব ভালোভাবে জানো, তাহলে অঙ্কগুলো করা তোমাদের খুবই সহজ হবে। আমরা চাবো মজার সাথে, বেশ আনন্দের সাথে এগুলো শিখতে। আমরা এক একটা প্রক্রিয়া এমনভাবে শিখবো, এই সংখ্যাগুলো সম্পর্কে আমরা এমনভাবে জানবো যেন এটা আমরা পরবর্তীতে আর না ভুলি এবং আমরা অন্যকে শেখাতে পারি। আমাদের আলোচনার প্রথম টপিক সম্পর্কে আমরা চলে যাচ্ছি। মৌলিক, যৌগিক ও সহমৌলিক সংখ্যা সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব। মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কথাটা যখন আমরা প্রথমেই লিখি, তখন আমাদের মাথায় যে মৌলিক, আমি সংখ্যা লিখছি না, মৌলিক দ্বারাই আমরা বোঝাচ্ছি মৌলিক সংখ্যা। এটা যখন আমরা লিখি আমাদের মাথায় কাজ করে কি জানেন? 2, 3, 5, 7, 11। এই সংখ্যাগুলো এইভাবে অসংখ্য সংখ্যা আছে যেগুলো ধনাত্মক সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা এদেরকে কেন বলি? কারণ এই সংখ্যাগুলোকে যদি আমরা ভাগ করি, এই সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি আর ওই সংখ্যাটা দ্বারা ভাগ করতে পারি। আর একটা কি দিয়ে ভাগ করতে পারি? ওই সংখ্যাটা দ্বারা। দেখেন, এই 5কে 5 আর 1 ছাড়া অন্য কিছুতে ভাগ করা যায় না, তাই 5 একটি মৌলিক সংখ্যা। কিন্তু একটা বিষয় ইন্টারেস্টিং আছে, মৌলিক সংখ্যাগুলো আমরা জানি সচরাচর সব বিজোড় হয়। 2 সবচেয়ে ক্ষুদ্রতম এবং জোড় মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা সম্পর্কে এরপরে আমরা একটু জানবো। যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কোনগুলো? যৌগিক সংখ্যা যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের মাথায় যে সংখ্যাগুলো আসে সেটা হচ্ছে 4, 6, 8, 10। এই সংখ্যাগুলো আমরা যৌগিক সংখ্যা বলি। কি কারণে যৌগিক সংখ্যাগুলো ওইগুলো বলি? কারণ এদের এক এবং ওই সংখ্যা ভিন্ন উৎপাদক আছে। যেমন যদি একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি, এই 6কে আমরা যদি ভাঙতাম তাহলে কত পেতাম? 1 তো পেতাম, 1 আর 6 পেতাম। এই দুটো তো আমরা জানি, এটা লিখছি না। তাছাড়াও দেখেন 2 পেতাম, 3 পেতাম, 2, 3 পাওয়া যেত। এটা সেই জন্য আমরা এটাকে বলি কি? যৌগিক সংখ্যা। এখন আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যৌগিক সংখ্যা এইভাবে অসংখ্য আছে। পরপর যদি আমরা যাই, আমাদের সহমৌলিক সংখ্যা, এটার একটু ধারণা রাখি। তার আগে একটা কথা বলি, যৌগিক সংখ্যা সর্বনিম্ন সংখ্যা, এইটা অনেক সময় ঠিক আসে। সর্বনিম্ন যৌগিক সংখ্যা হচ্ছে গিয়ে 4। এটা একটু খেয়াল রাখবেন আপনারা ঠিকের জন্য। সহমৌলিক সংখ্যা বিষয়টা আরো সহজ। সহমৌলিক কথার ভিতরেই দেখেন মৌলিক কথাটা উল্লেখ আছে। কি আছে না? মৌলিক সংখ্যা। এখন তাহলে মৌলিক সংখ্যা, এই সহমৌলিক সংখ্যা অবশ্যই কি হবে? মৌলিক সংখ্যা হবে। কিন্তু সব মৌলিক সংখ্যাগুলো কিন্তু সহমৌলিক হয় না। তাহলে তা না হলে তো মৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা আলাদা হতো না। মৌলিক সংখ্যার ভিতরে যেগুলো, আমি কয়েকটা উদাহরণ লিখি, উদাহরণগুলো একটু চিন্তা করি। সহমৌলিক সংখ্যা আমি কয়েকটা উদাহরণ লিখি, তারপর ব্যাখ্যা দিচ্ছি। যেমন 5, 7, তারপর কি 11, 13। এই 2টা উদাহরণ লিখেছি আমি। এই 2টা উদাহরণ থেকে আমরা একটু ক্লিয়ার হই। দেখেন, এগুলো আমরা সহমৌলিক সংখ্যা এই জন্য বলছি, এই সংখ্যাগুলোকে যদি আমরা ভাগ করি কত দ্বারা, ও এই সংখ্যাগুলো, ওই সংখ্যা দেখেন 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা। অর্থাৎ 1 আর 7 ছাড়া এই 7-এর কোনো কি সাধারণ উৎপাদক নেই বা ভাগ করা যায় না। 5-এর ক্ষেত্রেও তাই, 1 আর
ওই 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ এদের এক আর ওই সংখ্যা ভিন্ন কোনো এই সংখ্যা ভিন্ন এদের কি নেই, উৎপাদক নেই, সেই জন্য এদেরকে বলা হয় সহমৌলিক সংখ্যা। তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়েছে। এখন পরীক্ষায় এখান থেকে কি কি প্রশ্ন আসে সেটা সম্পর্কে একটু আমরা জানি। মৌলিক সংখ্যা সম্পর্কে আমাদের প্রশ্ন আসে 1 থেকে 100 পর্যন্ত, এর ভিতরে কয়টি মৌলিক সংখ্যা আছে আমরা এটা নোট করে নেব। 1 থেকে 100 এর মধ্যে 25টা মৌলিক সংখ্যা আছে। এখন এই 25টা মৌলিক সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি তার একটা শর্ট ট্রিক্স আপনাদের বলছি। একটা সংখ্যা মনে রাখবেন, সেটা কত, 4 4। এই 4 4 এর বলার আগেও একটু আমি আগে সংখ্যাটা লিখে নিই তারপরে বলি। 2 3, তারপর 2 2 3 2 1। এই যে আমি এই সংখ্যাটা লিখলাম, একটা কোড, এই কোডটা মনে রাখবেন। আপনারা অনেকবার হয়তো বা যারা পারেন হয়তো বা দেখেছেন। এই কোডটা কি বোঝায়, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, 10 থেকে 20 পর্যন্ত কত আছে 4টি, তারপরে 21 থেকে 30 পর্যন্ত আছে 2টি, 31 থেকে 40 পর্যন্ত আছে 3টি। এইভাবে প্রত্যেকটা 10 ঘরে অনুযায়ী এক একটা কোডের সংখ্যা হয়। যেমন 90 থেকে 100 পর্যন্ত একটি মৌলিক সংখ্যা আছে। তাই আমরা সংখ্যাগুলো আমাদের প্রশ্ন আসে অনেক সময় 50 থেকে 60 পর্যন্ত এর ভিতরে, এই গণ্ডির ভিতরে মৌলিক সংখ্যা কয়টি, তখন আমরা এই কোড দেখে বলে দিতে পারবো। দেখেন এটা 10 20 30 40 50, তাহলে এই দুইটি, এইভাবে আমরা বলে দিতে পারবো। এখন মৌলিক সংখ্যা শিখলাম, যৌগিক সংখ্যা শিখলাম, এখন সমমৌলিক সংখ্যা শিখলাম। এটা চেনার উপায় কি একটু আলোচনা করি। মৌলিক সংখ্যাগুলো দেখেন দুই ব্যতীত, দুই বাদে, কারণ 2 আমি বললাম একটু ব্যতিক্রম মৌলিক সংখ্যা, কিন্তু 1 কিন্তু মৌলিক সংখ্যা না, সেটা নিয়ে আমরা পরবর্তীতে একটু আলোচনা করব। তা আমরা এখন আগে শিখি যে মৌলিক সংখ্যাগুলো কি করে চিনবো। মৌলিক সংখ্যাগুলো চিনার ধর্ম হচ্ছে গিয়ে এদের একটা নির্দিষ্ট ধর্ম আছে। 2টি মৌলিক সংখ্যা যোগ করলে সবসময় একটি জোড় সংখ্যা হয়। যেমন 3 আর 5 যোগ করেন, 5 আর 3 8, তারপর 7 আর 5 যোগ করেন 12 হবে, 7 আর 11 যোগ করেন 18 হবে। মৌলিক সংখ্যা 2টি পরস্পর যোগ করলে সবসময় কি সংখ্যা হয়, জোড় সংখ্যা হয়। এটা একটা চেনার উপায়। আরেকটা চেনার উপায় বলি। আরেকটা চেনার উপায় হচ্ছে মৌলিক সংখ্যাগুলো এই 3 পরবর্তীতে যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ 5 থেকে 11 19 17, এই সংখ্যাগুলো যখন আমরা স্কয়ার করব, স্কয়ার মানে কি, একটা স্কয়ার দিয়ে দিলাম, স্কয়ার মানে 2টা হয়ে যায়, বর্গ করা হয়। এখন 5 7 এর স্কয়ার করলে 7 7 49। এই সংখ্যাগুলোকে আমরা আবার যদি 12 দিয়ে ভাগ করি তাহলে সব সময় ভাগশেষ আমরা কত পাবো, 1 পাবো। তাই এইভাবে চিনতে পারি আমরা মৌলিক সংখ্যা। আমাদের যদি টিক আসে আমরা এইভাবে বের করতে পারবো। যৌগিক সংখ্যা চেনার সহজ উপায় কি জানেন? যৌগিক সংখ্যা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গিয়ে এই সংখ্যাগুলোর শেষে এইগুলো যোগ থাকে, একটু স্পেস দরকার, 0 2 4 5 6 8। অর্থাৎ একটা সংখ্যা দিয়ে, যৌগিক সংখ্যার বেলায় বলছি না আমি, যদি যে কোনো সংখ্যা যদি হয় সেই সংখ্যার অবশ্যই একক স্থান আর দশক স্থান থাকতে পারে, শতক স্থান থাকতে পারে। একক স্থানের ক্ষেত্রে যত বড় সংখ্যাই হোক, একক স্থানের ক্ষেত্রে যদি এই সংখ্যাগুলো, এই অঙ্কগুলো থাকে তাহলে আমরা বলবো কি এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এখন দেখেন আমরা যে অঙ্কগুলো নিয়েছি তার মধ্যে 1 নিইনি, 3 নিইনি, 1 নিইনি, 3 নিইনি, 7 নিইনি, 9 নিইনি। কত নিইনি? 1 নিইনি, 1 নিইনি, 3 নিইনি, 7 নিইনি, 9 নিইনি। এই সংখ্যাগুলো দিয়েও আমরা কি আসলে যৌগিক সংখ্যা করতে পারি? এটা স্বাভাবিক ক্ষেত্রে কোনো সময় হয়, কোনো ক্ষেত্রে হয় না। তবে 0 2 4 5 6 এই সংখ্যাগুলো যদি কোনো সংখ্যার শেষে থাকে সেগুলোকে আমরা বলতে পারবো নিঃসন্দেহে যৌগিক সংখ্যা। সমমৌলিক সংখ্যা সম্পর্কে আমরা জেনেছি, পরবর্তীতে আমরা এই সম্পর্কে আরো আলোচনা করব। এরপরে আমাদের নেক্সট টপিকস আছে। তাহলে আমরা বলতে পারি মোটামুটি একটা আমাদের ধারণা হলো মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সমমৌলিক সংখ্যা। এরপরে আমরা ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা সম্পর্কে জানবো। বিষয়টা আপনারা যতবার পড়বেন এই অধ্যায় বেসিক সম্পর্কে না জানলে অঙ্ক করে মজা নেই। বেসিক যত পড়বেন বিষয় তত ক্লিয়ার হবেন। ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা দেখেন, এটা বুঝতে আমরা একটা চিত্রের মাধ্যমে বুঝি।
এটা মনে হয় আপনারা অনেকবার দেখেছেন, যেহেতু ক্লাস 9-এ পড়েন। 0 এর পাশে যত যাব 1 2 3 4 এগুলো কিন্তু ধনাত্মক সংখ্যা, +1 +2 +3ও দিতে পারি, তাও প্রবলেম নাই। কিন্তু হচ্ছে যদি এইদিকে মাইনাস দিই তাহলে এদিকে আবার প্লাস দিতে হবে। এক পাশে মাইনাস থাকে, এক পাশে প্লাস থাকে। মাইনাস, তারপর -2 -1 -2 -3, এইভাবে আমরা কি বোঝাই, এগুলো সংখ্যা রেখা বোঝাই। এবং সংখ্যা রেখা বোঝাচ্ছি। সংখ্যা রেখা আমরা এর আগে আলোচনা করেছি। এই তোমরা পরবর্তী ক্লাসে, তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো সংখ্যা রেখা সম্পর্কে জেনেছো। সংখ্যা রেখার সম্পর্কে তোমরা অনেক ভালো জানো, সেই জন্য সেই সম্বন্ধে আমি বলছি। সংখ্যা রেখা এমন একটি রেখা হয় যে রেখার দ্বারা আমরা ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারি। ধনাত্মক সংখ্যা কোনগুলো? +1 +2 +3, এইভাবে অসীম পর্যন্ত চলে গেছে। আর ঋণাত্মক সংখ্যা এইভাবে অসীম পর্যন্ত চলে গেছে। এখন 0 কিন্তু না ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা, ওর মাঝে এমন একটা অবস্থান, অর্থাৎ 0 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। এখন তাহলে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা কি, বিষয়টা মনে হয় বুঝতে পেরেছো। কিন্তু ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার আমরা যদি সংজ্ঞা দিতে চাই তাহলে কি বলবো? অবশ্যই 0 পরবর্তী সংখ্যা। এটা কি বলবো? পরবর্তী সংখ্যা। 0 পরবর্তী সকল সংখ্যাকে আমরা কি বলবো? ধনাত্মক সংখ্যা। আর 0-র পূর্ববর্তী যত সংখ্যা আছে, সেটা যদি -1000 হয়, -1 লাখ হয়, সেগুলো সবই কি হবে? ঋণাত্মক সংখ্যা। এটা 0 পূর্ববর্তী। হ্যাঁ, 0 পূর্ববর্তী সংখ্যাগুলোকে আমরা কি বলছি? ঋণাত্মক সংখ্যা। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা বিষয়টা কি। আমাদের নেক্সট টপিকস হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা কি। দেখুন, আমরা একটু আগে কি পড়ে আসলাম? মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। অর্থাৎ যেই 3টে সংখ্যা লিখলাম আর কি। আবার সংখ্যা রেখাটা আমার আঁকার লাগছে, দেখেন। এই 0 1 2 3, আর এদিকে -1 -2 -3, এই যে সংখ্যাটা লিখলাম, এটা একটু আগেই বললাম, এটা কি বলেছিলাম? এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, এগুলো ঋণাত্মক সংখ্যা, আর এটা 0। অর্থাৎ এই রেখায় যা আছে সবগুলো একসাথে যদি আমরা বলি সেটা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যায় ঋণাত্মক সংখ্যা থাকে, তারপর 0 থাকে, আর ধনাত্মক সংখ্যা থাকে। এটা একটু আমরা খেয়াল রাখবো। 3টা মিলেই হয় পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে কি থাকতে পারবে না? ভগ্নাংশ থাকতে পারবে না। যেমন 2/3, এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা ভগ্নাংশ। বাদ বাকি সবই পূর্ণ সংখ্যা, দশমিক আর ভগ্নাংশ বাদে। এই যে ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যাগুলো। এরপরে পূর্ণ সংখ্যার পরে আমাদের আছে প্রকৃত সংখ্যা, অপ্রকৃত সংখ্যা, মিশ্র, ভগ্নাংশ। এখন এগুলো আমরা যদি বুঝতে চাই প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, তার আগে এই টপিকসটা আমাদের একটু শিখতে হবে। এটা ভগ্নাংশ। তোমরা এটা অনেকে জানো, আমি আরেকবার বলি। আমরা ভগ্নাংশ দ্বারা বুঝি উপরে লব থাকে আর নিচে থাকে সবসময় হর। কিন্তু উপরে লব আর হর কখনো সমান হয়? উপরের লব আর হর সমান হলে সেটার ভগ্নাংশ থাকে না, সেটা কি রূপ হয়ে যায়? পূর্ণ সংখ্যা হয়ে যায় বা ঋণাত্মক ধনাত্মক সংখ্যা হয়ে যায়। এখন যদি এই লব হর কি হওয়া লাগে? কম বেশি হওয়া লাগে। এখন কখন লব বেশি হলে কি হয়, হর বেশি কি হলে কি হয়, তার উপর ডিপেন্ড করে আমাদের প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশ নির্ভর করে। প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে যদি আমরা বলি, প্রকৃত ভগ্নাংশ বিষয়টা অলওয়েজ হর বড় হবে, হর বড় হবে আর লব ছোট হবে। তাহলে কি বললাম? হর গ্রেটার দেন লব। প্রকৃত মনে রাখার সহজ উপায়, হর গ্রেটার দেন লব। আমি একটা উদাহরণ দিই তাহলে। এই উদাহরণটা দিতে পারি 3/5। এটা কিন্তু 3/5 লিখলাম, কিন্তু বলার সময় কি বলতে হয়? 5/3 ভাগ। এটা একটু খেয়াল রাখবো, 5/3 ভাগ। এটা প্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে লব ছোট, হর বড়। এই সংখ্যাটা যদি আমরা উল্টো করে দিতাম, অর্থাৎ রিভার্স করে দিতাম, তাহলে কি হতো? প্রকৃতের উল্টো কি হয়? অপ্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশ হতো। অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ যদি আমরা সংজ্ঞা করতে চাই তাহলে বলবো কি? যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, এটা হচ্ছে প্রকৃত। আর যে ভগ্নাংশের আমরা বলবো লব বড়, হর ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত। একটা উদাহরণ দিই, বিষয়টা ক্লিয়ার হবেন। অপ্রকৃত সমান হর বাই লব, না সরি, লব বড়,
যেমন একটা উদাহরণ দিই, এখানে কত 5, 5/3, এইটাই যদি আমরা উল্টো করে দিই তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এখন অপ্রকৃত ভগ্নাংশ দেখেন 3/5 আসলে কি 3/5 কোনো একটা বিষয় এক্সিস্ট করে? বিষয়টা কিন্তু খুবই চিন্তার বিষয়। দেখেন 3/5 কিন্তু আসলে এক্সিস্ট করে না। 5/3 হতে পারে, কিন্তু আমার কাছে দেখা যাচ্ছে 3 টাকা ছিল, আমি আপনার 5 টাকা দিতে পারবো না। সেই জন্য এগুলো হচ্ছে গিয়ে অপ্রকৃত ভগ্নাংশ বলি। অপ্রকৃত ভগ্নাংশের আরেকটা রূপ, আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ যেতে পারি। মিশ্র ভগ্নাংশ যদি করি, এটাতে আমরা এটা ভাগ করব, তাহলে কি হয়? ভাগ করলে আমরা লিখতে পারি 1 পূর্ণ নিচে 3 আর উপরে 2। এটা যদি আমরা ভাগ করি, 3 দিয়ে 5 ভাগ করি, তাহলে এই সংখ্যাটা পাই। এটাকে আমাদের বলা হয় মিশ্র ভগ্নাংশ। কি নাম বললাম? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, এটাকে বলছি মিশ্র ভগ্নাংশ। আর এই অপ্রকৃতর বেলায় কি বলেছি আমরা? অপ্রকৃতর বেলায় বলেছি আমরা লব ইজ গ্রেটার দ্যান হর। এখন দেখেন আমরা আরেকটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশের অনেক মিল আছে। একই ভগ্নাংশের মধ্যে দুইটা জিনিস রয়েছে। এটা যদি আমরা খেয়াল করি, এটা কি দেখেন, এটা একটা প্রকৃত ভগ্নাংশ আর এটা কি একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ একই ভগ্নাংশের মধ্যে দুইটা রয়েছে বলে আমরা এদের মিশ্র ভগ্নাংশ বলি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এটাও ওকে দিতে পারি, প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশ কি আমরা বুঝতে পারলাম। আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে গিয়ে সসীম, অসীম আর আবৃত অনাবৃত সংখ্যা। সসীম, অসীম, আবৃত অনাবৃত সংখ্যা, এগুলো শেখার আগে আমাদের একটা জিনিস পরিষ্কার করে ধারণা রাখতে হবে। দশমিক সংখ্যা আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি। দশমিক সংখ্যা, এটা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা আমাদের থাকা উচিত। দশমিক সংখ্যা কাদের বলি আমরা? দশমিক, যেমন 0.2, 0.4, এগুলো আমরা বলি দশমিক সংখ্যার জন্য, বা 0.8, যাই দশমিক ইউজ করি সেটাকেও আমরা বলি দশমিক। এখন এই দশমিককে আমরা বলি কি জানেন? ডেসিমাল, অর্থাৎ যার পজিশন 10, অর্থাৎ এক দশমিক দ্বারা কি কি প্রকাশ করে। এখন যদি পরীক্ষায় প্রশ্ন ঠিক আসে, দশমিক কয়টা সংখ্যা নির্দেশ করে? দশমিক কয়টা সংখ্যা বা অঙ্ক নির্দেশ করে? দশমিক যেহেতু 10, তাহলে এক কথাই বলে দেব 10টি সংখ্যা নির্দেশ করে। সেই 10টি কি? 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন এই 0.2 লিখলাম, এটা কিন্তু দেখেন আসলে এটা যদি আমরা দশমিক তুলে দিই, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 2/10। এটা আবার 0.4টা 2, 4/10 এটা লিখতে পারি, কিন্তু সেটা কিন্তু ভগ্নাংশ রূপ আসে, অর্থাৎ দশমিকের মধ্যেই কিন্তু কি থাকে? ভগ্নাংশ লুকায়িত থাকে। এটা খেয়াল রাখবেন আপনারা একটু। এখন সসীম, অসীম, আবৃত, অনাবৃত সম্পর্কে আমরা একটু জানবো। এই দশমিক সংখ্যাটা তাহলে আমরা কি থেকে পাই? বললাম ভগ্নাংশ থেকে। এখন ভগ্নাংশ কেমন? ধরি একটা সংখ্যা 7/2, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাই? 3.5। কিভাবে পাই? ক্যালকুলেটরে পাই, ভাগ করে পাই, দশমিকের মাধ্যমে পাই, ইচ্ছা। এখন আজকে এই সংখ্যাটাকে আমরা সসীম কেন বলছি? সসীম অর্থ এই সংখ্যাটার ভাগফলের একটা সীমা আছে, অর্থাৎ এটা আমরা গণনা করতে পারি, এটাকে কাউন্টেবল বলে। কিন্তু যখন অসীম কখন আসবে? যখন এটা আমরা গণনা করে শেষ করতে পারবো না। অবশ্য সেটা গণনা করার আর সক্ষমতা আমাদের নেই, বা ভাবছেন হয়তো বা কম্পিউটারে দিলে গণনা করতে পারে, কম্পিউটারও পারবে না। কারণ কি জানেন? এটা অসীম, এর কোনো শেষ নেই, এটাকে বলা ইনফিনিটি। এটা শুরু আছে, তবে এর কি আছে? শুরু আছে, সকল কিছুর শুরু আছে, কিন্তু এই অসীম সংখ্যার কি নেই? শেষ নেই। এখন দেখি আমরা একটা উদাহরণ দেখি অসীম সংখ্যার কেমন আসে। যেমন 3 এখানে 5 ছিল, এই যদি এই সংখ্যাটা এমন আসতো 3.5555555, এভাবে আমরা তো সারাদিন 5 লিখতাম না, ডট ডট দিয়ে দিতাম। এখন এইগুলোকে আমরা বলি অসীম সংখ্যা। এগুলো কারণ কি আমরা প্রকাশ করতে পারি না, এদের শুরুটা প্রকাশ করতে পারি, শেষটা প্রকাশ করতে পারি না, সেই জন্য এটাকে বলে অসীম সংখ্যা। আমরা এভাবে সংজ্ঞা দিব। আর আবৃত সংখ্যাটা কি? আবৃত সংখ্যাটা এই সংখ্যাটাকে আমরা চাইলে সংক্ষেপে প্রকাশ করতে পারতাম। সেটা কিভাবে লিখতাম? 3.55, এর মাথায়
আমি ধরো দুইটা নিয়েছি, তো তোমরা চাইলে এখানে পৌনঃপুনিক দিলে এটা লেখা লাগবে না, এটা মুছে দিতে, আর এটা লাগলে এখানে একটা পৌনঃপুনিক দিতে পারতে। অর্থাৎ এই দ্বারা যে কেউ বুঝে যাবে এরপরে অসংখ্য পাস আছে। আমাদের ওই দশমিকের আবৃত অনাবৃত এই সংখ্যাগুলো যখন আমরা যোগ বিয়োগ করব এটা সম্পর্কে আরও ডিটেলস জানবো। এখন জানি অন্তত যে পৌনঃপুনিক থাকলে সেটাকে বলি আবৃত সংখ্যা। আবৃত কি সংখ্যা? দশমিক সংখ্যা। এখন অনাবৃত সংখ্যাটা কি? অনাবৃত সংখ্যা, অনাবৃতর ওপরে কি হয় না? অনাবৃতর ওপরে কোনো পৌনঃপুনিক হয় না। সেই সংখ্যাগুলো কেমন হয়? যদি অনাবৃত সংখ্যাটা আমরা লিখি তাহলে এমন আসতে পারে 3.4567। এইভাবে আমি লিখলাম, কিন্তু এই যে সংখ্যাটা কি জানেন? অনাবৃত কিন্তু সসীম, কারণ এর সীমা আছে। কিন্তু যদি এমন চলতো এই 3.4567 তারপরে যদি 8 9 এবার ডট 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 দিতাম, তখনও কিন্তু আবার অনাবৃত কি হয়ে যেত? অনাবৃত কিন্তু অসীম হয়ে যেত। এই কথাটা খেয়াল রাখবো। আবার এর মাথায় যদি পৌনঃপুনিক হয়ে যেত আসতো তাহলে কি হতো? আবৃত হয়ে যেত। কথাটা ক্লিয়ার? বিষয়টা কঠিন লাগছে? কঠিন লাগতে পারে। আপনারা যখন 2 1 বার 3 বার 4 বার প্র্যাকটিস করবেন এই বিষয়টাই আরো সহজ লাগবে। একবারে কেউ অঙ্ক একদিনে শিখে যেতে পারে না, এটা যত প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন। হয়তোবা আমি এই বিষয়টা আপনাদের পড়ানোর আগে 2 3 বার দেখেছি, আপনারা যদি এটা 50 বার দেখেন তাহলে এটা আপনারা দেখা যাচ্ছে আমার চেয়ে 1000 গুণ ভালো পারবেন। এখন আমরা পরবর্তী অংশে যাব, মূলদ অমূলদ সংখ্যা। এটা সবচেয়ে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকস। এমন কোনো প্রশ্ন নেই যেখানে এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয় কিন্তু মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে কোনো প্রশ্ন আসে না। মূলদ আর অমূলদ সংখ্যা বিষয়টা কি তাহলে আমরা তো অটোমেটিক এমনি জেনে যাব, তারপরেও আমি একটু আলোচনা করি। প্রথমে লিখছি মূলদ সংখ্যা, মূলদ, আর নিচে লিখলাম কি? অমূলদ। একসাথে শিখব, তাহলে আমাদের এটা জাস্টিফাই করতে সুবিধা হবে। মূলদ সংখ্যা কোনগুলো? মূলদ সংখ্যা যে সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি? p/q আকারে প্রকাশ করতে পারি। যেভাবে আপনাদের বইতে সংখ্যা দেওয়া আছে আমি সেখানে আগে প্রথমে বলি, নয়তো আপনাদের বুঝতে কষ্ট হবে। এই দেখেন p/q আকারে প্রকাশ করা যায়, কিন্তু মূলদ সংখ্যার কিন্তু একটা সংখ্যা না, তাই বলে 4-5টা সংখ্যা দেওয়া যায়। কিন্তু আমরা একটা মনে রাখি, আপাতত একটা মনে রাখি। একটা শিখতে পারলে পরবর্তীতে 5টা কেন, যদি আরো 2টা থাকে সে 2টাও শিখে নিতে পারবো, 7টাও শিখতে পারবো। এখন দেখেন মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। এখন শর্ত কি জানেন? এই p আর q দুইটাই কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। ভগ্নাংশ হলে হবে, এই যদি p এর উপরে ভগ্নাংশ রয়েছে, q এর ওখানে ভগ্নাংশ রয়েছে, এমন সংখ্যা না। অর্থাৎ এটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। কি হতে পারে? পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা তার বর্গ। পূর্ণ সংখ্যা কোনগুলা? একটা উদাহরণ দেন। এই দেখেন, যদি আমাকে বলেন পূর্ণ সংখ্যার সংখ্যা দিতে, একটা উদাহরণ দিতে, এই যেমন 4 লিখলাম। 4 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। কার পূর্ণবর্গ সংখ্যা বলেন তো? 4 হচ্ছে গিয়ে 4কে 2 স্কয়ার লেখা যায়। তারপরে 16কে কত লেখা যায়? 16কে লেখা যায় 4 4 16, 4 স্কয়ার লেখা যায়। এইগুলো হচ্ছে গিয়ে সব পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ মূলদ সংখ্যা বলতে পূর্ণবর্গ সংখ্যাগুলোকে বোঝায়। পরীক্ষায় ঠিক আসলে এক কথায় পূর্ণবর্গ সংখ্যা থাকলে সেটা আপনারা মূলদ দিয়ে দেবেন। এই ঠিকটাই এর সম্পর্কে বেশি পড়ে। তাছাড়া আমাদের আরেকটা জিনিস এখান থেকে আমাদের জানার আছে, এই যে আমরা p/q আকারে লিখলাম, এর কি কোনো শর্ত আছে? অবশ্যই শর্ত আছে। এই p আর q দুইটি সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কাদের বলেছি? এক ভিন্ন আর ওই সংখ্যা ভিন্ন কি থাকে না? কোনো উৎপাদক থাকে না। এখন এই q সমান কি লিখতে পারি আমরা? q সমান q নট ইকুয়াল টু 0। q এর মান কখনো কি হতে পারে না? 0 হতে পারে না। এখন q এর মান 0 হলে কি হয়ে যাবে? p/q 0 হয়ে যাবে। p/0 মানে কি? অসংজ্ঞায়িত। আর অসংজ্ঞায়িত মান আমরা নির্ণয় করতে পারি না। আর কারণ আমরা নির্ণয় করতে পারি না, সেটা কি করে বলবো? মূলদ সংখ্যা। যেটা নির্ণয় করতে পারলে মূলদ বা যৌগিক সংখ্যা সেটা বলতে পারি। এখন দেখেন অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা বিষয়টা হচ্ছে মূলদ সংখ্যার উল্টো। মানে অমূলদ সংখ্যাটা আমরা এক কথাই বলতে পারি মূলদ সংখ্যার উল্টো। এটা অবশ্য এই দুইটাই হচ্ছে কি? বাস্তব সংখ্যা। এখন মূলদ সংখ্যা শিখলাম, অমূলদ সংখ্যা শিখলাম। মানে যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। একই সংজ্ঞা উল্টো, ওটা যায় তাই মূলদ সংখ্যা, আর যেটা যায় না বলে অমূলদ সংখ্যা। এই
এতটুকু জানলেই হবে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সম্পর্কে আপাতত অঙ্ক করলে তোমরা আরো জিনিসটা ক্লিয়ার হবে। এখন বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা সম্পর্কে একটু কথা বলবো। বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা সম্পর্কে তোমাদের বইতে শুধুমাত্র একটা সংখ্যা দেওয়া আছে আর একটা আর লেখা আছে, আর দ্বারা রিয়েল নাম্বার বোঝায়। আর দ্বারা রিয়েল নাম্বার বোঝায়। রিয়েল মানে কি? বাস্তব। বাস্তব জগতের সকল সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। আমাদের এই যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এক কথায় আমাদের আলোচনার আগে প্রত্যেকটা টপিকসে কি বাস্তব সংখ্যা। আমরা বাস্তব সংখ্যার সংজ্ঞা এইভাবে দিতে পারি, শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, মৌলিক, যৌগিক, তারপরে মূলদ, অমূলদ সংখ্যাকে কি বলি? বাস্তব সংখ্যা বলি। কারণ শূন্যর কথা বলছি, কারণ শূন্যকে অনেকে কাউন্ট করেন অনেক সময়। শূন্যর ভাবে মূল্য নেই। শূন্যর মূল্য আমরা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবো সেটা যদি শূন্য থেকে কোনো কিছু বিয়োগ করি। যেমন শূন্য থেকে আমি 25 বিয়োগ করেছি, তখন কিন্তু 25 আর 25 থাকে না, -25 হয়ে যায়। শূন্যর সাথে কোনো কিছু যদি যোগ করি তাহলে সেটা আমরা বুঝতে পারি না অতটা হয়তো বা, কিন্তু শূন্যতে কোনো কিছু যখনই কি বিয়োগ করি সেটা ঋণাত্মক হয়ে যায়। অবশ্যই শূন্য তাহলে অস্তিত্ব আছে। অর্থাৎ আমরা রিয়েল নাম্বারের যদি সংখ্যা দিই শূন্য, আমরা বলবো শূন্য সহ সকল মূলদ অমূলদ সংখ্যা, দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে কি বলে? বাস্তব সংখ্যা বলে। এখন এটা বাস্তব সংখ্যাগুলো কি হয়? ওই যে এদের উদাহরণগুলো এর বাস্তব সংখ্যার উদাহরণ। আর এখন আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এখন আমরা অবাস্তব সংখ্যা আমরা যতদূর শিখেছি, ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে অবাস্তব সংখ্যা বলে, যে কোনো ঋণাত্মক সংখ্যা -13। এখন এগুলোকে কি বলি? অবাস্তব সংখ্যা। এখন বলতে পারেন স্যার √4 এটা কি অবাস্তব সংখ্যা? না, এর রুট করে দিলে কিন্তু 2 চলে আসে, কিন্তু এর আগে যে মাইনাস দিয়ে দেবেন, এই মাইনাসের কিন্তু আপনি আর রুট করতে পারবেন না, এটা কি হয়ে যাবে? অবাস্তব সংখ্যা। এখন অবাস্তব সংখ্যার আরেকটা বিষয় আছে, সেটা আমরা ক্লিয়ার হব। অবাস্তব সংখ্যা হচ্ছে গিয়ে প্রকাশের জন্য একটা চিহ্ন ব্যবহার করা হয়। যেমন আমাদের যদি 3i লেখা থাকে, এই আই দ্বারা বোঝাবে এটা কাল্পনিক সংখ্যা। অবাস্তব সংখ্যার নাম হচ্ছে আরেকটা নাম কাল্পনিক সংখ্যা, অর্থাৎ এটা বাস্তব জগতে, রিয়েল জগতে এটা এক্সিস্ট করে না। অবাস্তব সংখ্যার আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, 2x + 4y দিয়ে, এখন এখানেও যদি একটা আই থাকে তাও অবাস্তব সংখ্যা। এই কথাটা আমরা একটু মাথায় রাখবো, কষ্ট হলেও মাথায় রাখবো। বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা সম্পর্কে আমরা খুব পরিষ্কার ধারণা নিলাম। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা উদাহরণে দেখলে এগুলো এক চান্সে বলে দেবো কি? অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। এখন আমরা আসি সংখ্যা ও অঙ্ক, আমাদের লাস্ট টপিকস আজকের আলোচনার। এগুলো আমরা শিখেছি সংখ্যা ও অঙ্ক। এখন দেখেন সংখ্যা ও অঙ্ক, আসলে আমরা যে সংখ্যা তত্ত্ব নিয়ে পড়ছি, এখন যদি আমাদের কেউ জিজ্ঞেস করে যে সংখ্যা কাকে বলে, এটা যদি তারপরেও আমাদের বেঁধে যায় বা বলতে না পারি, তাহলে আমাদের বিষয়টা খুবই বিব্রতকর বা লজ্জাজনক। এখন আমরা সংখ্যা আর অঙ্ক আজকে এমনভাবে শিখবো অন্তত আমরা কোনোদিন আর ভুলব না। সংখ্যা আর অঙ্ক, আমি প্রথমে কয়েকটা নাম্বার লিখে নিচ্ছি, 0 1 2 3 4 5 6 7 8 9। এখন এই সংখ্যাগুলোকে, এগুলোও কিন্তু সংখ্যা, আমি এগুলো আগে একটু বলছি তারপরে সংজ্ঞাটা আনছি। এগুলো সম্পর্কে আমরা এক কথায় বলতে পারি কি জানেন? এগুলো সব একসাথে বলে অঙ্ক। এখন অঙ্ক, তাই বলে কি এদের সংখ্যা বলে না? এদেরকেও সংখ্যা বলে, কিন্তু এটা অঙ্ক হতে পারে, সংখ্যাও হতে পারে। কিন্তু এই অঙ্কগুলো যখন পাশাপাশি 2টা বা 3টা 5টা 6টা 7টা 1000টা যাই বসে, সেগুলো কি হয়ে যায়? সংখ্যা হয়ে যায়। তাহলে সংখ্যার যদি আমরা অঙ্কের যদি আমরা আগে অঙ্কটা শিখি, অঙ্কের যদি আমরা সংজ্ঞা দিতে চাই কি বলবো? অঙ্ক হচ্ছে গিয়ে সংখ্যা প্রকাশের প্রতীক। এটাকে আমরা কি বলছি? সংখ্যা প্রকাশের প্রতীক। সংখ্যা প্রকাশের প্রতীক। একটা উদাহরণ টানি, শোনো, তোমরা অনেক সময় যখন বাংলা গ্রামার পড়েছো তখন পড়েছো যে বর্ণ কি? ধ্বনির প্রতীক। এরকম অঙ্কের প্রতীক কি? এই সংখ্যার প্রতীক কি? অঙ্ক। এটা মনে রাখবা, সংখ্যা প্রকাশের প্রতীক কি? অঙ্ক। ইজ দ্যাট ক্লিয়ার? এরপরে দেখেন আমরা শিখব সংখ্যা কাকে বলে। এটা আমাদের প্রশ্নের সংজ্ঞাটা একটু কঠিন, কিন্তু বোঝাটা সহজ। আমরা বুঝতে পেরেছি অলরেডি সংখ্যা কি। এটা কি জানেন? সংখ্যা প্রকাশের পরিমাপের বিমূর্ত ধারণা। পরিমাপের বিমূর্ত ধারণা।
বিমূর্ত বিমূর্ত ধারণা ধারণা। এখন প্রশ্ন করতে পারেন, স্যার এই সংখ্যার কি সুন্দর একটা উদাহরণ টানলেন, বললেন যে এইগুলো সব সংখ্যা, যেমন 22, 10, 11, তারপরে 1 2 3 4 এইগুলো তো সংখ্যা, এগুলো কত সহজভাবে বললেন। আর কি একটা সংখ্যা টানলেন যে বিমূর্ত ধারণা, পরিমাপের বিমূর্ত ধারণা। বিমূর্ত বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই। বিমূর্ত মানে নিরপেক্ষ, অর্থাৎ যে কারো উপরে কি নির্ভর করে না। এই 22 সংখ্যাটা কিন্তু একবারেই প্রকাশ করে। 22 দ্বারা কিন্তু আপনাদের মমিনুস স্যার বোঝায় না, 22 দ্বারা আপনাদের 22ই বোঝায়, 11 দ্বারা 11 বোঝায়। 11 আর 22 কোনোদিন সাংঘর্ষিক না। 11 বলতে কেউ এক চান্সেই বুঝতে পারে এটা 11। এটা এই জন্য সংখ্যার বিমূর্ত ধারণা বলেছে, নিরপেক্ষ ধারণা। তাই বলছে পরিমাপের নিরপেক্ষ ধারণা। এখন পরিমাপ যে বস্তুগুলো কাউন্টেবল, যেটা আমরা গণনা করতে পারবো, সেটাই আমরা কি বলতে পারবো, সংখ্যা। কিন্তু যেটা আমাদের আনকাউন্টেবল, গণনা করা আমাদের সম্ভব না আমাদের দ্বারা, সেটা কোনোদিন কি হতে পারে না, সংখ্যা হতে পারে না। আচ্ছা, সংখ্যা আমরা জানলাম, অঙ্ক জানলাম, আশা করি তোমরা কিছুটা বেসিক ক্লিয়ার হয়েছো। হ্যাঁ, বিষয়টা যখন তোমরা আরও কয়েকবার দেখবে এই ভিডিওটা, এবং এই সম্পর্কে তোমরা নিজেদের বইতেও একটু পড়বে, তোমাদের মৌলিক ধারণা সম্পর্কে এই বেসিক ক্লিয়ার হবে এই অধ্যায়ের। কিন্তু এখন এখানে একটা কথা থেকে যায়, দেখেন আপনারা কিন্তু মূলত এতটুকু জানলেই কি আপনাদের জন্য সফল? আসলে এই কথাটা বলা ভুল হবে যে এতটুকু জানলে আপনাদের জন্য সফল, কারণ আপনাদের পরবর্তীতে এর ছাড়াও আরও অনেক প্রশ্ন আসতে পারে। আপনারা আপনাদের জ্ঞানের পরিসীমা বাড়াতেই থাকবেন, কিন্তু মৌলিক ধারণা এতটুকু আপনাদের থাকাই লাগবে। তা নাহলে এই অধ্যায় সম্পর্কে আপনাদের যখন অঙ্ক করানো হবে, সব মাথার ওপর দিয়ে যাবে, মাথার ভিতরে কিছু যাবে না। তাই চেষ্টা করবেন এগুলো মাথায় রাখার। আমরা তাহলে এই সংখ্যা আজকের ক্লাসের বাস্তব সংখ্যা সম্পর্কে জানলাম টোটাল ডিটেলস। এরপরে আমরা শিখব এর শ্রেণীবিন্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং আমরা শিখেছি বাস্তব সংখ্যা সম্পর্কে একটু আগে আলোচনা করলাম। এখন বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা বাস্তব সংখ্যাকে দুটি সংখ্যায় ভাগ করতে পারি, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাদের বলে আমরা একটু আগেই জেনেছি, p/q আকারে যাদের প্রকাশ করা যায়, যাদের p/q আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে। অর্থাৎ মূলদ সংখ্যার মধ্যে দেখেন পড়ে কি পূর্ণ সংখ্যা পড়ে, ভগ্নাংশ পড়ে, কিন্তু অমূলদ সংখ্যার মধ্যে কি ভগ্নাংশ পড়ে? এই দেখেন দশমিক আছে, তার মানে সেটা ভগ্নাংশে রূপান্তর করা যায়। কিন্তু এখন তারপরে দেখতে পারবো কি এই পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশকে ভাগ করে দিতে পারি আমরা মূলদ সংখ্যাকে। মূলদ সংখ্যাকে দুইটি রূপে ভাগ করা যায়, একটা কি পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ। এখন ভগ্নাংশ কোনটা, যেটা আমরা লব/বাই হর আকারে প্রকাশ করি, আর পূর্ণ সংখ্যা কোনটা, যেটা আমাদের সকল পজিটিভ মানগুলা। এখন ঋণাত্মক, এর মধ্যে নেগেটিভ মানগুলোও আছে, পজিটিভ মানগুলো, নেগেটিভ মানগুলো এবং শূন্য। এখন এখান থেকে একটা যে বিষয় মনে রাখার বিষয় আছে, পূর্ণ সংখ্যার ভিতরে রয়েছে ধনাত্মক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক সংখ্যা। তাহলে শূন্য কি ধনাত্মক সংখ্যা? না। ঋণাত্মক সংখ্যা? না। শূন্যকে আমরা বলবো পূর্ণ সংখ্যা, কিন্তু কখনোই বলবো না ধনাত্মক ও ঋণাত্মক, নাই তো আলাদা করে এখানে লেখা থাকতো না। এখন কেন হয় না সেটা একটা জানার বিষয় আছে, কারণ শূন্যকে আমরা মাইনাস দ্বারা প্রকাশ করি না বা প্লাস দ্বারা প্রকাশ করি না, এই জন্য শূন্য হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা। এরপরে শূন্য কি আমাদের মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা? তাও বলবো না আমরা, শূন্যকে আমরা বলবো পূর্ণ সংখ্যা এক কথায়, কারণ শূন্যর শ্রেণী বিভাগে এ পর্যন্ত আসেনি। ঋণাত্মক সংখ্যাও যে আমরা মৌলিক বা যৌগিক আনবো না, আমরা আনবো কি ধনাত্মক সংখ্যাকে তিনটি ভাগে ভাগ করা যায়, মৌলিক, যৌগিক আর এক। এক দিয়ে একটা জিনিস বোঝার আছে, এক কিন্তু মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। শূন্য যেমন ধনাত্মক না ঋণাত্মক না এর মাঝে অবস্থান করে, মৌলিক সেই একই হিসেবে এক ধনাত্মকও না, এক মৌলিকও না, যৌগিকও না, কিন্তু এক কিন্তু ধনাত্মক হতে পারে, আবার এক কিন্তু অনেক সময় আমরা -1 লিখলে ঋণাত্মক লিখতে পারি। তাই এক পূর্ণ সংখ্যা হয়, কিন্তু এক কখনো মৌলিক বা যৌগিক সংখ্যা হয় না। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো ভগ্নাংশ বিষয়টা কি, ওটাকে বললাম লব বা হর আকারে যেটা প্রকাশ করতে পারি আমরা। এখন বিষয়টা হচ্ছে গিয়ে কি, দেখেন ভগ্নাংশের ভিতরে দুই রকম আছে, একটা আছে দশমিক আর একটা আছে সাধারণ ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কোনগুলা, যেগুলো দেখা যাচ্ছে কি আমরা পয়েন্ট আকারে প্রকাশ করি, যেমন 0.2, 0.4। আর যেটা সাধারণ ভগ্নাংশ বলতে 5/7 মানে 7-এর 5 অংশ,
4-এর 3 অংশ, এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এখন এই সাধারণ ভগ্নাংশকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা কি প্রকৃত, অপ্রকৃত। আর আমরা পরবর্তীতে পূর্বেই পড়ে এসেছি অপ্রকৃতকে আমরা মিশ্র করতে পারি, মিশ্রকে অপ্রকৃত করতে পারি। এটা আমাদের সম্পূর্ণ বাস্তব সংখ্যার অংশ, এটা ভগ্নাংশের অংশ, এটা সাধারণ ভগ্নাংশের অংশ। কিন্তু এই মিশ্র, অপ্রকৃত, প্রকৃতকে আমরা দশমিক ভগ্নাংশ বলতে পারি না? বলতে পারি না। দশমিক ভগ্নাংশকে দুটি ভাগে ভাগ করা যায়, সসীম আর অসীম। সসীম ভগ্নাংশ কাকে বলে সেটাও আমরা জেনেছি। সসীম ভগ্নাংশ সেটা সসীম ভগ্নাংশকে আমরা বলতে পারি যেটা একটা নির্দিষ্ট সীমা আছে, যেমন কত 0.33, এর কিন্তু একটা সীমা আছে। আর অসীম আবৃত ভগ্নাংশ আমরা শিখেছি, অর্থাৎ এই সংখ্যাটাই যদি এমন কোনো সংখ্যা পেতাম 0.3, তার মাথায় যদি একটা পৌনঃপুনিক থাকতো, সেটা অসীম আবৃত হতো। এখন অমূলদ সংখ্যা আর একটা ভাগ, যেমন মূলদ সংখ্যা সেমন বাস্তব সংখ্যার আর একটা ভাগ অমূলদ সংখ্যা। এর ভিতরে অসীম অনাবৃত দশমিক সংখ্যা থাকে। অসীম অনাবৃত দশমিক সংখ্যা, এটা দেখেন একটা উদাহরণ দিয়েই আমরা পুরো এই জিনিসটা বুঝে যাব। অসীম হতে হবে। অসীম হতে হলে কেমন হয়, যেমন একটা জিনিস চিন্তা করেন, অবশ্যই দশমিকের কথাটা আগে আনি। 0.3462 এইভাবে ডট 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 এইভাবে একটা মনে করেন সংখ্যা আছে। আমি কল্পনা করেছি এই সংখ্যাটাই যে হতে হবে, মান অন্য হতে পারে। এখন কিন্তু সংখ্যাগুলো এমন রূপের হবে। এখন সেটাকে যদি আমরা এই আকারে প্রকাশ করি এই সংখ্যাটাকে, তাহলে আমাদের প্রথম শর্ত কি, দশমিক এর মধ্যে আছে। তারপরে কি, অনাবৃত হতে হবে। অনাবৃত হতে হবে অর্থাৎ পৌনঃপুনিক থাকা যাবে না। আর অসীম হতে হবে। দেখেন এইগুলো, এটা ডট ডট মানে অসীম। এটাকে আমরা কি বলতে পারি, অসীম অনাবৃত দশমিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। এখন এইটা চাইলে তোমরা এই যে ক্লাসিফিকেশনটা চাইলে তোমরা মুখস্থ করে নিতে পারো, এতে তোমাদের অনেক উপকার হবে। আর পরবর্তী ভিডিওগুলোই আমরা, এটা আমাদের প্রথম ভিডিও ছিল, প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা সম্পর্কে। পরবর্তীতে আমরা দ্বিতীয় পর্বে আমরা শিখব এই অধ্যায়ের কিছু টিক এবং গুরুত্বপূর্ণ কিছু টিক সম্পর্কে আমরা জানবো। পরবর্তীতে টিকের পরে আমরা অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করব। আজকের বিষয় এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।